না। এবং আপনারা জেনে থাকবেন যে এমপির সাথে পুলিশ সবসময় থাকে, কিন্তু এটা কিন্তু কোনো নিয়মে নাই, কোনো প্রোটোকলে নাই। এমপির সাথে পুলিশ থাকবে, এটার কোনো প্রোটোকল নাই, কোনো প্রোটোকলেই নাই। যে ভদ্রলোকের কথা বলতে দেখছেন, তিনি কুমিল্লা 4 আসনের মাননীয় সংসদ ও একজন বিপ্লবী নেতা। তিনি 2024-এর 5ই আগস্টের নির্বাচিত সরকার পতনের জন্য যে কয়েকজন কলাকুশলী এখানে জড়িত ছিলেন, তিনি তাদের মধ্যে একজন। জনাব হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে আজকে তার ফেসবুকে 12 মিনিটের একটা ভিডিও পোস্ট করেছেন। সেখানে ভিডিওর হেডলাইনটা হচ্ছে পুলিশের সমস্যা। পুলিশের সমস্যা বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন, স্বাধীনতার পরে যখন পুলিশ গঠিত হয় স্বাধীন বাংলাদেশে, তখন থেকে আজ পর্যন্ত পুলিশের উপর কি ধরনের অবিচার করা হয়েছে, পুলিশদের কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া উচিত ছিল, তারা কেন পাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছেন। আমি যখন ভিডিওটার হেডলাইন দেখে আমি ভিডিওটা শুনলাম, আমি আর সহ্য করতে পারতেছিলাম না যে আরে বাপরে বাপ, হঠাৎ করে উনি বল পাল্টিয়ে পুলিশের পক্ষে কথা বলছেন, পুলিশের সমস্যা তুলে ধরার চেষ্টা করছেন। ব্যাপারটা কি? আসুন আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি জনাব হাসনাত আব্দুল্লাহর হঠাৎ করে এভাবে পুলিশের পক্ষে কথা বলার কারণটা কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি তোফায়েল আহমেদ আছি আপনাদের সাথে। জনাব হাসনাত আব্দুল্লাহ তার কথাটা শুরুটা করেছেন এইরকম করে যে আপনার এলাকায় যদি কোনো পরিচয়হীন লাশ উদ্ধার করা হয়, তখন এই লাশটাকে পুলিশ রিসিভ করে পোস্টমর্টম করে এইটাকে আবার থানায় এনে, যদি কোনো পরিচয়হীন লাশ হয়, এটা মাটি দেওয়া পর্যন্ত একটা পুলিশের তার পকেট থেকে টাকা খরচ করতে হয়। 10 থেকে 15,000 বা 20,000 যে টাকাটা যায়, সেটা পুলিশের পকেট থেকে টাকাটা খরচ করতে হয়, অথচ যে টাকাটা খরচ করা উচিত সরকারের। তো উনি হঠাৎ করে পুলিশের উপর এত দরদি হয়ে উঠলেন কেন? এই মেসেজটা কেন উনি সবাইকে দেওয়ার চেষ্টা করছেন? আপনারা কি একবারও চিন্তা করেছেন? দেখুন, 2024-এ এই হাসনাত আব্দুল্লাহ গংরা একটা নির্বাচিত সরকারকে উৎখাত করতে গিয়ে 3,000-এর অধিক পুলিশকে হত্যা করেছে। সেই হত্যা নিয়ে যখন বিএনপি সরকার গঠিত করে, তারপরে বিএনপি একটা আভাস দিয়েছে যে পুলিশ হত্যার তদন্তে তারা আগ্রহী। তখনই এনসিপি সহ যে সমস্ত ব্যক্তিবর্গ পুলিশ হত্যার সাথে সরাসরি জড়িত, তারা নাড়াচাড়া দিয়ে উঠছে। তারই একটা সিম্বল হিসাবে জনাব হাসনাত আব্দুল্লাহ আজকে 12 মিনিটের একটা ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুক ওয়ালে। তিনি পুলিশের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করছেন, পুলিশের পক্ষে দরদ তার উতলিয়ে পড়ছে। অথচ এই হাসনাত আব্দুল্লাহরা যাত্রাবাড়িতে পুলিশ হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন। এই হাসনাত আব্দুল্লাহ গংরা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় সমগ্র পুলিশ অফিসারদেরকে, ওই থানায় যতজন পুলিশ সদস্য ছিল, একজন গর্ভবতী পুলিশ সদস্য সহ সবাইকে জ্বালিয়ে দিয়েছিলেন। এই হাসনাত আব্দুল্লাহরা বনশ্রীতে একজন 50 ঊর্ধ্ব পুলিশ হেড কনস্টেবলকে তার বাসার সামনে, তার স্ত্রী এবং সন্তানদের সামনে তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার মস্তিষ্ক, মাথাটাকে এমন বিভৎসভাবে আঘাত করা হয়, চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তার মগজগুলো ছিটকে গিয়ে দেওয়ালের বাউন্ডারিগুলোর এইদিকে সেই দিকে গিয়ে পড়ে আছিল। একজন মহিলা সাংবাদিক এই ঘটনাটা যখন বিস্তারিত বলছিল, সে বলছিল এই হত্যাটা দেখার পরে সে 6 মাসের উপরে ট্রমায় ছিল। এই হাসনাত আব্দুল্লাহরা আমার কুমিল্লা, 14 গ্রাম সহ বিভিন্ন জায়গায় পুলিশ হত্যার সাথে জড়িত ছিল। এই হাসনাত আব্দুল্লাহরা
হবিগঞ্জের বনিয়াচং থানার এসআই সন্তোষকে হত্যা করেছেন। সারা বাংলাদেশে এই হাসনাত আব্দুল্লাহরা 3000-এর অধিক পুলিশ হত্যা করেছিলেন। যে পুলিশ হত্যার স্বীকারোক্তি তাদের নিজের মুখে। এখন যখনই বিএনপি বলেছে যে তারা আগ্রহী এটা নিয়ে তদন্ত করার জন্য, তখনই তাদের বাঁচার রাস্তা খোঁজার শুরু হয়ে গেছে। দেখুন, আজ থেকে 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, যদি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে প্রতিটা পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবে। এতে যদি হত্যাকারী যারা হত্যা করেছে তারা যদি মারা যায়, তাহলে তারা বেঁচে গেল। আর যদি জীবিত থাকে, সেটা যদি প্রতিবন্ধী হয়ে যায়, প্যারালাইসিসড হয়ে, সেটাকেও ফাঁসির রশিতে ঝুলানো হবে। কিন্তু সেই ইতিহাস থেকে দায় মুক্তি পাওয়ার জন্য বিএনপি পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য একটা ঘোষণা দেওয়ার চেষ্টা করছে। সেটা হচ্ছে তারা হিসাব করে দেখছে যে পুলিশ হত্যার বিচারটা টান দিলে কোন দিক থেকে কোন দিকে যেতে পারে। আদৌ আমি শিওর না যে বিএনপি পুলিশ হত্যার বিচার করবে, কিন্তু তারপরেও বিএনপি এটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখছেন। সারা বাংলাদেশে যে পরিমাণ পুলিশ হত্যা করা হয়েছে, আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, তিনি একটা থানার ওসি। আমি আজ থেকে 3 থেকে 4 মাস আগে যখন তার সাথে ফোনে কথা বলছিলাম, তিনি হাউমাউ করে কাঁদতেছিলেন। কারণ কি জানেন? তিনি বলতেছিলেন যে রাজীব, না পারতেছি জবটা ছাড়তে, না পারতেছি জবটা করতে। প্রতিটা মুহূর্তে মনে হয় মৃত্যু তাড়া করে বেড়াচ্ছে। এই মনে হয় কেউ এসে থানায় মব সৃষ্টি করে আমাকে বা আমার সহকর্মীদেরকে হত্যা করবে। একটা ওসির ভাষ্য এটা, একটা থানার ওসির। তাও সে অন্য কোনো থানায় নয়, বাংলাদেশের মফস্বলের কোনো থানায় নয়, সে ঢাকার একটা থানার ওসির এটা ভাষ্য। এই হাসনাত আব্দুল্লাহরা নেতৃত্ব দিয়েছিলেন পুলিশ হত্যায়। এই হাসনাত আব্দুল্লাহরা নেতৃত্ব দিয়েছিলেন বিটিবি ভবন ধ্বংস, সেতু ভবন, মেট্রো রেল ধ্বংস সহ অসংখ্য দেশদ্রোহী কাজের জন্য। তার অসংখ্য প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আছে। বনিয়াচং থানায় এসআই সন্তোষকে যে পুড়িয়ে মেরেছে, সেখানে মাহাদি, হবিগঞ্জ থানা, হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি, সে নিজে থানায় বসে একজন ওসির সামনে স্বীকার করেছে যে এসআই সন্তোষকে তারা পুড়িয়ে মেরেছে। কিন্তু কি দুর্ভাগ্য এই জাতির, সেই খুনিকে আমরা বিচারের আওতায় আনা তো দূরে থাক, তাকে এখন পর্যন্ত তোষামোদী করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে, টক শোতে গিয়ে তারা বলেছে এই আন্দোলন তারা জয়ী হতে পারত না যদি সরকারি স্থাপনা ধ্বংস না করত, পুলিশ হত্যা না করত। হাজারো ভিডিও ফুটেজ, রেকর্ড, অডিও সবকিছু আছে। তারপরেও এই সরকার এখনো এটা অফিসিয়ালি ঘোষণা করে নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা যে দায়ী, সেটা তাদের কথায়, ব্যবহারে, একটা আর্তনাদে বোঝা যায়। সে কারণে আজকে হাসনাত আব্দুল্লাহ খুব সুন্দরভাবে সে পুলিশের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছেন, কারণ সে বাঁচার একটা রাস্তা খুঁজছেন। জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি বাঁচবেন না। পুলিশ হত্যা করার জন্য যেই কয়েকজনকে হুকুমের আসামি করা হবে, তার মধ্যে আপনি একজন। আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন, পুলিশের উপর সিম্পেথি দেখানোর চেষ্টা করছেন, না। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি। এই দেশটাকে একটা সুশৃঙ্খল পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টায় নিয়োজিত ছিল
জাতির পিতার কন্যা। কিন্তু আপনারা কোন চক্রান্তে, কোন আদেশে এসে এই দেশটাকে 50 বছরের পিছনে ফেলে দিয়ে গেলেন, সেটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু দিনে দিনে এগুলো বের হয়ে আসছে। দখলদার ইউনূস সহ, আসিফ নজরুল গং সহ যারা আপনারা এই অন্যায় রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত ছিলেন, তার বিচার এই বাংলার মাটিতেই হবে, সেটা আজকে হোক আর 5 বছর পরে হোক। এই মাতৃভূমি ধ্বংসের দায় ইতিহাস সারা জীবন আপনাদেরকেই দায়ী করে আসবে। আজকে পুলিশ হত্যার জন্য জনাব হাসনাত আব্দুল্লাহ আপনি সিম্পিথি দেখানোর চেষ্টা করছেন না। এই সিম্পিথি পুলিশও জানে, বাংলাদেশ পুলিশও জানে, এটা আপনি লোক দেখানোর জন্য বলার চেষ্টা করছেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আপনাদের যারা গং আছে তারা এখন একটু বেকায়দায় পড়ে যাচ্ছেন। না, এটা কিছুই না আপনাদের জন্য। যদি কখনো বেঁচে থাকেন আর যদি বাংলাদেশ আমলিক ক্ষমতায় আসে, তাহলে এই 24-এর রাষ্ট্রদ্রোহিতার জন্য আপনাদের কি হয়, বিচার কিভাবে করতে হয়, সেটা আপনারা দেখবেন। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এই রাষ্ট্রদ্রোহিতার জন্য আপনারা কতিপয় ব্যক্তি যে জড়িত, সেটা পৃথিবীর সর্বোচ্চ আদালত এবং পৃথিবীতে সবচেয়ে সুন্দর এবং সুশৃঙ্খল বিচার কিভাবে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব ইনশাল্লাহ। আপনি যতই তোষামোদি করেন আর পুলিশকে তেল দেন না কেন, কাজ হবে না। এই জাতি জানে পুলিশ হত্যার জন্য আপনারাই দায়ী। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন, দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পাচ্ছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই আন্দোলনের সময় সকল প্রকার খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের জন্য যে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল ঢালাওভাবে, এবং পুলিশ হত্যা সহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের অভিযোগে কোনো মামলা 2024-এর জুলাই আগস্ট সময়কালের কিংবা পরবর্তী সময়ের গৃহীত হয় নাই থানায়, তদন্ত হতে পারে নাই এই অন্তর্বর্তী সরকারের সময়, যার প্রভাবে তারা আরো দুর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজত্ব করে বেরিয়েছেন।
তাদের যে ভয়টা ছিল, ওই যে হাসনাত আব্দুল্লাহ কথায় কথায় বলতেন যে এ সরকার বদলে গেলে, ইউনূস সরকার বদলে গেলেই নাকি ফাঁসির দড়ি ঝুলবে তাদের চোখের সামনে। এখন সেই অবস্থায় তারেক রহমান তাদেরকে নিয়ে গেছেন, কারণ তারেক রহমানের সরকার ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার স্পষ্টভাবে এই ঘোষণা পুলিশকে জানিয়ে দিয়েছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং পুলিশ বিভাগ যাতে ওই সময়কার হত্যাকাণ্ডগুলোর বিভিন্ন প্রমাণাদি সাক্ষ্য সংগ্রহ শুরু করে এবং পুলিশ হত্যার মামলাগুলো যাতে আবারও চাঙা হয়, নতুন করে মামলা করার প্রয়োজন হলে যাতে নতুন করে মামলা করা হয়। কারণ 44 জন পুলিশ সদস্য হত্যা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকেই বিবৃতি এসেছিল, কিন্তু পুলিশ সদস্যরা যখন 5ই আগস্টে মৃত কয়েকজন পুলিশের লাশ, পচে যাওয়া গলে যাওয়া লাশ যাত্রাবাড়ি থানা থেকে উদ্ধার করে 5ই আগস্টের 8 দিন পর রাজারবাগ পুলিশ লাইন্সে তাদের জানাজা হয়েছিল, তখন থেকে পুলিশ সদস্যরা দাবি করে আসছেন, অভিযোগ করে আসছেন অন্তত 2000 পুলিশ সদস্য 2024-এর জুলাই আগস্টে নিহত হয়েছেন। এবং অনেক পুলিশ সদস্য মনে করেন 3 থেকে 3500 পুলিশ নিহত নিখোঁজ ওই 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের পর থেকে, কিন্তু পুলিশ বিভাগ ওই ঘটনা যেহেতু ঘাটাঘাটি করার সাহস পাচ্ছে না, তদন্ত করে নাই, তাই তাদের কাছে কোনো হিসাবই নাই ঠিক কতজন পুলিশ সদস্য ওই সময়ে সহিংসতায় নিহত হয়েছিলেন। পুরো মানে বয়ানটা এমন ভাবে জুলাই আগস্ট আন্দোলনের সাজানো হয়েছে যে পুলিশ একপাক্ষিক সহিংসতা করে গেছে, নৃশংসতা দেখিয়ে গেছে, কিন্তু এই বয়ানে কখনো উল্লেখ করা হয় না যে 19শে জুলাই একজন নিরস্ত্র পুলিশ সদস্য গিয়াসউদ্দিনকে পিটিয়ে মেরে তার চামড়া ছিলে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল যাত্রাবাড়ি সেতু থেকে, এবং সেটা রীতিমতো পুলিশ, র্যাবকে হেলিকপ্টার, গাড়ি সহ নানা রকম বাহিনী বহর নিয়ে গিয়ে সেই পুলিশ সদস্যের মৃতদেহ সেই সেতু থেকে ঝোলানো সেতু থেকে উদ্ধার করতে হয়েছিল। সে দফায় কোনো আন্দোলনের বয়ানে বীরত্ব গাথায় উল্লেখ করা হয় না যে সারা বাংলাদেশে সকল থানায় আক্রমণ হয়েছে, লুটপাট হয়েছে। এনায়েতপুর, সিরাজগঞ্জের সেই থানায় ঢুকে আন্দোলনকারীরা 4 আগস্ট পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এবং তারপর ঝুলিয়ে রেখেছে। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে যে অনেক পুলিশ সদস্য নামাজ পড়ে বের হচ্ছিলেন পাশের মসজিদ থেকে এবং সেই মসজিদের সিঁড়িতেই তাদেরকে পিটিয়ে মারা হয়েছে। এই কথা কখনো উল্লেখ করা হয় না ওই আন্দোলনের কথা বলবার সময় যে পুলিশ সদস্যদেরকে এমন নৃশংসতার শিকার হতে হয়েছিল যে 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার একজন পুলিশ সদস্যকে শেষ পর্যন্ত সেনাবাহিনীর ঘন্টার পর ঘন্টা দর কষাকষি করেও কিছুতেই আন্দোলনরত ছাত্র জনতাকে ঠান্ডা না করতে পারার পর রেখে আসতে হয়েছিল, এবং সেই পুলিশ সদস্য এসআই সন্তোষকে পিটিয়ে মেরেছিল তখন সেখানে জড়ো হওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও এই যে যাত্রাবাড়িতে 5ই আগস্ট যখন সেনা প্রহরা থানার সামনে থেকে উঠে গেল, তারপর ভীত সন্ত্রস্ত পুলিশ একদিকে যেমন ছাত্র জনতার দিকে গুলি ছুটতে থাকলো, শেখ হাসিনা সরকারের ততক্ষণে পতন হয়ে গেছে, তারপরেও এরপর সেখানে ঢুকে শেষ পর্যন্ত ওই থানা জ্বালিয়ে পুড়িয়ে পুলিশ সদস্যদেরকে মেরে পুড়িয়ে ভ্যানের উপর যে লাশ রেখে এসেছিল সে কথা কিন্তু এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও আছে। মানে জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 মৃত্যুর কথা বলা হয়, সরকার এখন পর্যন্ত ইউনূস সরকার হিসেব মিলিয়ে মাত্র 834 জনের নাম বলতে পেরেছে। সেই 834 জনের মধ্যেও আবার যুবলীগ নেতা ঢুকে গেছেন, যার লাশ কিনা আবার যিনি গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের এপিএস হিসাবে কাজ করতেন এবং যার লাশ কিনা আবার উত্তরার একটা ব্রিজ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল পিটিয়ে মেরে। তো এহেন পরিস্থিতিতে খুন, লুটপাট, অগ্নিসংযোগের মতো ঘটনা ক্রমাগতভাবে চলেছে 24 জুলাই আগস্ট জুড়ে, এবং সেগুলোর যাতে বিচার না করা যায় সে সংক্রান্ত প্রথম দায়মুক্তি অধ্যাদেশটি
অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার জারি করেছিল 2024-এর অক্টোবর মাসেই, যখন নোয়াখালীর সোনাইমুড়িতে এক কনস্টেবলকে হত্যার অভিযোগে একটি মামলা পুলিশ তদন্ত করে এবং 3 জনকে গ্রেফতার করে। তার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে প্রথমত বলে দেওয়া হয় যে কিছুতেই যাতে 2024-এর জুলাই থেকে 15ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সংগঠিত গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো মামলা, গ্রেফতার বা হয়রানি না করা হয়। তার মানে সরকারও জানে, জুলাই যোদ্ধারাও জানেন, এই নেতারাও জানেন যে কি ধরনের অপরাধী কর্মকাণ্ড ঘটেছে, ফৌজদারি অপরাধ ঘটেছে, যে রীতিমতো দায় মুক্তির অধ্যাদেশ দিয়ে সেই ফৌজদারি অপরাধে যাতে কোনো মামলা দায়ের না হয় বা পুলিশ তদন্তের চেষ্টা না করে সে ব্যবস্থা করতে হয়েছিল তাদের। আর ইউনূস সরকার যাওয়ার আগে একটা অধ্যাদেশ জারি করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে গেছে এবং সেই দায় মুক্তি অধ্যাদেশে 8ই আগস্ট পর্যন্ত না, 31শে আগস্ট পর্যন্ত সকল প্রকার গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনো সম্পূর্ণ দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সঙ্গে, গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। তার মানে 31শে আগস্ট পর্যন্ত কি ভয়াবহ অপরাধ হয়েছে সেটা জানেন তারা। আর হাসনাত সার্জিসেরা জানেন, তারা তো 31শে আগস্টে থামেন নাই। এই যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ উঠে যদি যায়, সত্যি যদি এই দায় মুক্তি অধ্যাদেশকে পাশে সরিয়ে রেখে তারেক রহমান সরকার পুলিশ হত্যার বিচার শুরু করে, পুরো পুলিশ বাহিনীর ভেতরে যে দাবি আছে, পুলিশ বাহিনী কতজন নিহত হয়েছে জানতে চায়, পুলিশ বাহিনী মনে করে না মাত্র 44 জন নিহত হয়েছে, পুলিশ বাহিনী অন্তত ওই 44 জনের হত্যার বিচার চায়, সুনির্দিষ্ট ব্যক্তিবর্গকে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করতে চায়। ভাবুন তো, হবিগঞ্জের বানিয়াচং থানার এসআই সন্তোষকে যারা পিটিয়ে পুড়িয়ে মারলো, সেই একটি যুবক মাহাদি কিছুদিন আগে বানিয়াচং থানায় গিয়ে রীতিমতো পুলিশ কর্মকর্তাকেই হুমকি দিয়ে বলেছেন যে তিনি এর আগে পুলিশ পিটিয়ে মেরেছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, কাজেই পুলিশ যেন তার কথা শুনে। এবং এরপর পুলিশ যখন তাকে গ্রেফতার করেছে, তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সক্রিয় ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে সেই মাহাদি বেরিয়ে এসেছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ওই মাহাদি দিল্লিতে ধরা পড়েছেন অন্য একটি দেশের ভিসা নিতে, ইউরোপের একটি দেশে, কেউ বলছেন ফিনল্যান্ড, কেউ বলছেন ইংল্যান্ড চলে যাচ্ছিলেন, সেই দেশের ভিসা নিতে তিনি সে দেশে গিয়ে উপস্থিত হয়েছিলেন বলে জানা যাচ্ছে এখন। তার মানে এই যুবকদের শুধুমাত্র দায় মুক্তি দিয়ে গেছে আগের সরকার তাই নয়, এদের একটা বিরাট অংশের জন্য নানা রকম সেফ এক্সিটের ব্যবস্থাও করে রাখা হয়েছে। এ অবস্থায় হাসনাত সার্জিস কোথায় যাবেন? মানে হাসনাত এমপি হয়েছেন, সার্জিস তো এমপিও হন নাই, তিনি কি নিজ এলাকায় যেতে পারবেন? পঞ্চগড়ে গিয়ে কি তিনি নিরাপদ বোধ করবেন? মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে যে কোনো মামলায়, ওই যে সিরাজগঞ্জের 15 জন পুলিশ পিটিয়ে মারা হোক বা 5ই আগস্টের পর পুলিশ সদস্যরা যখন রাজারবাগ পুলিশ লাইন্সে কাঁদছিলেন এবং তখনকার আইজিকে বলছিলেন যে সারা বাংলাদেশ জুড়ে থানায় থানায় পুলিশ সদস্যদের লাশ পচে গলে পড়ে আছে, সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এরা কি সকলেই আসলে সেফ এক্সিট নিয়ে অন্য কোথাও চলে যেতে পারবেন? যারা থাকবেন তাদের তো আসলে মানে কোনোভাবে দম নেওয়ার উপায় থাকবে না। তারেক রহমান সার্জিস, হাসনাতদের, মানে যারা বেশি বেড়েছিলেন, তাদেরকে আরো সুস্পষ্ট বার্তা দিতে চাইছেন। ইশরাক হোসেন, তিনি প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, তিনি জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের বিষয়টাও দেখবেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে সংবাদ মাধ্যমে বলেছেন যে একদিকে যেমন অনেক জুলাই যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয় নাই, তারা বিএনপির রাজনীতি করে বলে, কাজে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে জুলাই যোদ্ধাদের তালিকা করবেন। ঠিক তেমনি তিনি বলেছেন আগের সরকার বিপুল পরিমাণ অর্থ জুলাই ফাউন্ডেশনে দিয়েছিল, সে অর্থ জুলাই যোদ্ধাদের পেছনে খরচ না হয়ে কোথায় খরচ হলো? নতুন